আশা করি তোমরা সকলেই সুস্থ আছো, ভালো আছো। গত ভিডিওতে আমরা শুরু করেছিলাম মানুষের খাদ্য উৎপাদন এই চ্যাপ্টারটা। এসো আজকে আমরা ধান সম্পর্কে আলোচনা করি। ধান হলো ভারতের প্রধান খাদ্যশস্য। ধান ভারতবর্ষের প্রায় সমস্ত রাজ্যেই চাষ হয়। পশ্চিমবঙ্গ ধান চাষে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। তোমরা সকলেই কম বেশি অনেক ধরনের ধানের নাম শুনেছ। তোমরা ধান চাষের পদ্ধতিও দেখেছ। আমরা এই অধ্যায়ে ধান চাষের বিভিন্ন পদ্ধতিগুলো নিয়ে আলোচনা করব। ধান চাষের আগে ধানের পুষ্টি মূল্য অর্থাৎ গুণাগুণ সম্পর্কে আমরা একটু জেনে নেব। এর মধ্যে কি কি উপাদান আছে সেই উপাদানগুলো সম্পর্কে আমরা একটু বিশদে জেনে নেব। চালের মধ্যে এই উপাদানগুলো থাকে, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট সমস্ত কিছু উপাদানই থাকে। এছাড়াও অন্যান্য উপাদান হিসাবে থাকে ভিটামিন বি কমপ্লেক্স এবং খনিজ লবণ। এই সমস্ত উপাদানগুলোর জন্য আমাদের খুবই পুষ্টিগত দিক থেকে একটা উৎকৃষ্ট মানের খাদ্য হলো ধান। ধান অর্থাৎ চাল। দেখে নেওয়া যাক ধানের প্রকারভেদ, কত ধরনের ধান আমাদের দেশে চাষ হয়। চাষের পদ্ধতি অনুযায়ী ধানকে তিন ভাগে ভাগ করা যায়: আউশ ধান, আমন ধান ও বোরো ধান। এরপরে আমরা একটা একটা করে বিস্তারিত বিবরণে আসি। আউশ ধান কী জিনিস? আউশ ধান হচ্ছে এক বিশেষ ধরনের ধান। এই ধান চাষের পদ্ধতিটা আমন ধান এবং বোরো ধানের চাষের পদ্ধতি থেকে সম্পূর্ণ আলাদা। আউশ ধান চাষ করার সময় সরাসরি ধানের বীজ জমিতে ছড়িয়ে দেওয়া হয়। অন্যান্য ধান চাষ করার ক্ষেত্রে বীজতলা তৈরি করে সেই বীজতলার মধ্যে ধান ছড়িয়ে সেখান থেকে চারা উৎপন্ন হলে 25 দিন থেকে 1 মাস পর সেই চারাকে অন্যত্র তুলে নিয়ে গিয়ে সেখানে ধানের চাষ করা হয়। কিন্তু আউশ ধানের ক্ষেত্রে কী করা হয় না, ধানের বীজকে সরাসরি জমিতে ছড়িয়ে দেওয়া হয় এবং সেই জমিতেই ধান হয়। সাধারণত রবি ফসল তুলে নেওয়ার পরেই এই ধানের চাষ করা হয়। এরপরে আমরা আসি আমন ধানে। আমন ধান পশ্চিমবঙ্গে এই ধানের চাষই সব থেকে বেশি হয়। এই আমন ধান যে কোনো ধরনের জমিতেই চাষ করা যায়, এঁটেল, পল্লী বা দোআঁশ যে কোনো মাটিতেই চাষ করা হয়। এই ধান চাষের পদ্ধতি হলো যে ধানের বীজগুলোকে প্রথমে বীজতলায় ছড়িয়ে দেওয়া হয়। একসঙ্গে অনেক ধানের বীজ ছড়িয়ে দেওয়া হয়। সেই বীজ থেকে চারা উৎপন্ন হলে সেই চারাকে অন্যত্র সরিয়ে নিয়ে গিয়ে সেই প্রধান জমিতে ধান উৎপন্ন করা হয়। ভারতবর্ষের কয়েক হাজার ধরনের এই আমন ধানের চাষ হয়। তার মধ্যে উল্লেখযোগ্য হলো, এছাড়াও আছে পাকনাই, রঘুসাল। এই সমস্ত ধানগুলো আমন ধান হিসাবে আমাদের পশ্চিমবঙ্গে চাষ করা হয়। এরপর আসি বোরো ধানে। বোরো ধান আমাদের এদিকে তো বোরো ধান ব্যাপক পরিমাণে চাষ হয়, সুতরাং বোরো ধানের সম্পর্কে বাড়তি কিছু বলার প্রয়োজন নেই। আমন ধান কেটে নেওয়ার পর সেই জমিতে বীজতলা তৈরি করে এই ধানের চাষ করা হয় এবং মার্চ মাস নাগাদ এই ধান কাটা হয়। এই ধানের চাষের পদ্ধতিও আমন ধানের মতোই। বীজতলায় বীজ তৈরি করে সেখানে চারা উৎপন্ন হলে সেই চারাকে অন্যত্র স্থানান্তরিত করা হয়। এই বোরো ধান সাধারণত স্বল্পমেয়াদী যে ধানগুলো সেই জাতের ধান আমরা চাষ করে থাকি, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মিনিকেট, IR36। এইগুলো এই ধানের ভাগগুলো গেল কিসের উপর ভিত্তি করে? চাষের পদ্ধতির উপর ভিত্তি করে। চাষের পদ্ধতি অনুসারে এই তিন ধরনের ধানের ভাগ: আউশ ধান, আমন ধান এবং বোরো ধান। এরপরে ধান কত তাড়াতাড়ি পাকে বা ধান উঠতে কতদিন সময় লাগে তার উপর ভিত্তি করেও ধানকে তিন ভাগে ভাগ করা যায়: স্বল্পমেয়াদী, দীর্ঘমেয়াদী এবং মধ্য বা মাঝারি মেয়াদী। এই তিন ধরনের ধান পাওয়া যায়।
তাহলে ধান পাকার সময় অনুসারে কিন্তু ধানকে তিন ভাগে ভাগ করা যায়: স্বল্পমেয়াদী ধান, মধ্যমেয়াদী ধান আর দীর্ঘমেয়াদী ধান। স্বল্পমেয়াদী ধানের সময় লাগে স্বল্পমেয়াদী ধান, যেটা পাকতে সময় লাগে 95 থেকে 115 দিন, এই জাতীয় ধান, রত্না জাতের ধান হচ্ছে স্বল্পমেয়াদী ধান। মধ্যমেয়াদী ধান, যা পাকতে সময় লাগে 116 থেকে 135 দিন, জয়া এই ধানের উদাহরণ। আর দীর্ঘমেয়াদী ধান পাকতে সময় লাগে প্রায় 150 দিন, 140 থেকে 150 দিন, স্বর্ণ, মাসুরি এই ধান এই জাতের ধানের উদাহরণ। তবে পাকার সময় অনুসারে যে এই তিন ধরনের ধান আমরা দেখলাম, এই তিন ধরনের ধানকে কিন্তু আউশ, আমন, বোরো যে কোনো ধান হিসাবেই চাষ করা যেতে পারে। মানে ধান চাষের পদ্ধতি অনুযায়ী আমরা যে ধানের ভাগগুলো করেছি, সেই তিন ধরনের পদ্ধতিটি এই স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী ধানে চাষ করা যেতে পারে। তবে আমাদের পশ্চিমবঙ্গে আমন ধান যে ব্যাপক পরিমাণে চাষ হয়, সেই ধানগুলো বেশিরভাগই সব এই জাতের মধ্যে পড়ে। মধ্যমেয়াদী থেকে দীর্ঘমেয়াদী ধানের চাষ করা হয়। এক ধরনের বিজ্ঞানীরা গবেষণাগারে এক ধরনের ধান তৈরি করেছেন, তার নাম হচ্ছে গোল্ডেন রাইস। এই গোল্ডেন রাইস কি না, এই গোল্ডেন রাইস হচ্ছে আমাদের পুষ্টিগত দিক থেকে কিছুটা মানে আমাদের পুষ্টির চাহিদা কিছুটা পূরণ করে থাকে গোল্ডেন রাইস। আমাদের খাদ্যে ভিটামিন এ এর চাহিদা পূরণ করার জন্য কৃষি বিজ্ঞানীরা একটা বিশেষ ধরনের ধানের চাষ করেছেন। সেই বিশেষ ধরনের ধানটাকে বলা হয় গোল্ডেন রাইস। এরপর আমরা ধান চাষের পদ্ধতি নিয়ে একটু আলোচনা করে নিই। ধান চাষের পদ্ধতিতে যে ধাপগুলো অনুসরণ করতে হয়, সেই ধাপগুলো আমি পরপর লিখছি। ধান চাষ করতে গেলে এই ধাপ কটা অনুসরণ পরপর করতে হয়। বীজ বাছাই করতে হয়, বীজ শোধন করতে হয়, বীজতলা প্রস্তুতি করতে হয়, জমি তৈরি করতে হয়, তারপরে বীজ বোনা, চারা গাছ রোপণ, তারপরে সার প্রয়োগ করতে হয়, নিড়ান দিতে হয় এবং কীটপতঙ্গ দমন করতে হয়, জল সেচ করতে হয়, আর ফসল শেষকালে ফসল পরিপক্ক হলে ফসল তুলে নিতে হয়। এই পদ্ধতিগুলো সম্পর্কে, এই ধাপগুলো সম্পর্কে আমরা একটু একটু করে আলোচনা করে নিই। বীজ বাছাই। চাষিরা কী করেন, পরবর্তী বছর ধান চাষ করার জন্য আগের বছরই মানে সুস্থ এবং নিরোগ এরকমের বীজ বাছাই করে সেগুলোকে ভালো করে শুকিয়ে টিনের পাত্রে বা চটের ব্যাগের মধ্যে সেগুলোকে রেখে দেন। দ্বিতীয় ধাপ হচ্ছে বীজ তলায় বীজ ছড়ানোর আগে সেই ধান বীজগুলোকে কী করা হয়, রাসায়নিক কীটনাশক দিয়ে শোধন করে নেওয়া হয়। অনেক সময় ধানের বীজের মধ্যে অনেক পোকা বা ছত্রাক জাতীয় জীবাণু থাকে। সেই জীবাণুগুলো ধান গাছ বড় হওয়ার সঙ্গে সঙ্গে বৃদ্ধি পেয়ে ধান গাছের মধ্যে বিভিন্ন রকমের রোগ সৃষ্টি করতে পারে। তার ফলে উৎকৃষ্ট মানের ধান, পর্যাপ্ত পরিমাণে ফলন পাওয়া যায় না। এই জন্য বীজ ছড়ানোর আগে বীজগুলোকে শোধন করে নিতে হয়। তারপর বীজ ছড়ানোর জন্য বীজতলা প্রস্তুত করতে হয়। একটা ভালো দেখে জমির একটা ভালো দিক নির্বাচন করে নিয়ে সেই জায়গা বারবার কর্ষণ করে, অর্থাৎ লাঙল দিয়ে বা বর্তমানে ট্রাক্টর দিয়ে চাষ দিয়ে সেই জমির মাটিকে আলগা করে নিয়ে মাটিকে ঝুড়ো করে নেওয়া হয়, গুঁড়ো করে নেওয়া হয় এবং তার মধ্যে যে আগাছাগুলো থাকে সেই আগাছাগুলোকে তুলে ফেলে দেওয়া হয়। এইভাবে 3-4 বার চাষ দিয়ে বীজতলা প্রস্তুত করা হয়। বীজতলা প্রস্তুতির ক্ষেত্রে দুই ধরনের বীজতলা তৈরি করা হয়। এক ধরনের বীজতলা শুষ্ক বীজতলা, অর্থাৎ শুকনো মাটিতে বীজ ছড়িয়ে দিয়ে সেখানে ধান চারা তৈরি করা যায়। আর এক ধরনের হচ্ছে সিক্ত বা কাদাযুক্ত বীজতলা। কাদাযুক্ত বীজতলাও ওই একইভাবে প্রস্তুত করা হয় শুকনো বীজতলার মতোই,
মানে জমিতে বারবার চাষ দিয়ে সেখানে আগাছাগুলোকে নির্মূল করে দিয়ে উপযুক্ত পরিমাণে সার প্রয়োগ করে কয়েকদিন রেখে দেওয়া হয়। তারপরে কাদায় অল্প পরিমাণে জল রেখে, জল প্রায় না রেখে বীজগুলোকে ছড়িয়ে দেওয়া হয়। বীজতলা প্রস্তুতি। এরপর আসি আমরা জমি প্রস্তুতি। জমি প্রস্তুতি বীজতলা প্রস্তুতির মতোই খানিকটা। যে জমিতে ধান চাষ করা হবে, অর্থাৎ বীজতলা থেকে ধান যেখানে স্থানান্তরিত করা হবে, আউশ ধানের ক্ষেত্রে তো আমরা জানি যে সরাসরি চাষের জমিতেই কি করা হয় না, বীজ ছড়িয়ে দেওয়া হয়। আর আমন ও বোরো ধানের ক্ষেত্রে বীজতলা থেকে চারা গাছ এনে প্রধান জমিতে স্থানান্তরিত করা হবে। যে জমিতে স্থানান্তরিত করা হবে ওই জমি ভালো করে মাটি প্রস্তুত করতে হয়, বারবার লাঙল দিয়ে তার মধ্যে যে আগাছাগুলো থাকে সেই আগাছাগুলো নির্মূল করতে হয়। এবং কাদা যুক্ত জমির ক্ষেত্রে, মানে আমন এবং বোরো ধানের ক্ষেত্রে জমিতে চাষ দিয়ে আগাছাগুলোকে মাটির তলায় ঢুকিয়ে দেওয়া হয় এবং 2 থেকে 3 দিন ফেলে রাখলে সেই আগাছাগুলো ওই মাটির মধ্যে পচে মিশে যায়। তারপরে 2 থেকে 3 সেন্টিমিটার জল রেখে জমিতে চাষ দেওয়া হয় এবং মই দিয়ে ভালো করে সমান করে দেওয়া হয়, জমি প্রস্তুত করা হয়। এই সময়ে আচ্ছা ঠিক আছে, ওটা একটু পরে বলবো। এরপরে হচ্ছে বীজ বোনা এবং চারা রোপণ। বীজ বোনার ক্ষেত্রে আমরা তো আগে থেকেই জানি যে আউশ ধানের ক্ষেত্রে বীজকে সরাসরি জমি প্রস্তুত করার সময়ই লাঙলের পিছনে যে গর্ত হয় সেই গর্তের মধ্যে ছড়িয়ে দেওয়া হয় এবং মই দিয়ে সমান করে সেই জমিতে বীজ বনে দেওয়া হয় এবং ওখানেই ধান বড় হয়। আর আমন ধানের ক্ষেত্রে ও বোরো ধানের ক্ষেত্রে কী করা হয়, বীজ তলা থেকে 25 দিন থেকে 1 মাসের বীজ হলে সেই বীজ সাধারণত 6 ইঞ্চি থেকে 8 ইঞ্চি উচ্চতাযুক্ত চারাগুলোকে চাষিরা কী করেন, বীজতলা থেকে তুলে প্রধান যে জমি সেই জমিতে স্থানান্তরিত করেন। 4 থেকে 6 ইঞ্চি চারিদিকে তফাৎ সেই চারাগুলোকে রোপণ করে দেওয়া হয়। এই সময়ে জমিতে মোটামুটি 1 ইঞ্চি মতো জল রাখা প্রয়োজন। এই গেল বীজ বোনা। এরপরে সার প্রয়োগে আসি। ধান চাষের বিভিন্ন সময়ে সার প্রয়োগ করতে হয়। অনেক সময় জমি প্রস্তুতির সময় জৈব সার জমিতে দিয়ে জমির মাটির উর্বরতা ফিরিয়ে আনার চেষ্টা করা হয়। অনেক সময় জমিতে জৈব সার থাকলেও চাষিরা মাঝে মাঝে অজৈব সার দেন। সাধারণত 14 দিন পর বা 21 দিন পর অল্প পরিমাণে অজৈব সার দিয়ে জমির উর্বরতাকে বৃদ্ধি করে। তারপরে আরও কিছু কিছু চাষি আরও 2টো ধাপে ধান গাছের বয়স মোটামুটি 40 থেকে 45 দিন হলে একবার, এবং 2 মাস থেকে 2 মাস 15 দিন এই বয়সেও কিছু কিছু চাষি সার প্রয়োগ করে থাকেন। এরপরে আছে নিড়ানো এবং বীজতলা। এই কীটপতঙ্গ দমন, নিড়ানো। ধানের জমিতে অনেক সময় বিভিন্ন রকমের আগাছা হয়ে থাকে, সেই আগাছা বৃদ্ধি পেলে ধান তাড়াতাড়ি বৃদ্ধি পেতে পারে না, ওই জন্য ওই আগাছাকে তুলে ফেলে দিতে হয়। এখন বর্তমানে অনেক ধরনের রাসায়নিক পদার্থ যেগুলো আগাছানাশক হিসাবে আবিষ্কার হয়েছে, সেই আগাছানাশক প্রয়োগ করেও জমির আগাছা নির্মূল করা হয়, বা চাষের জমি থেকে চাষিরা হাতে করে আগাছাকে তুলে আগাছা নির্মূল করেন। অনেক ধরনের কীটনাশক ধান জমিতে প্রয়োগ করতে হয়। ব্যাকটেরিয়া জাতীয় জীবাণুর কারণে ধানের মধ্যে ধসা রোগ লাগে, তখন এক ধরনের কীটনাশক ওষুধ প্রয়োগ করতে হয়। অনেক ধরনের পেস্ট, মাজরা পোকা, পামড়ি পোকা, গন্ধি পোকা, এই সমস্ত পোকা ধান গাছকে খেয়ে নষ্ট করে দিতে পারে, এই জন্য বিষ জাতীয় কীটনাশক প্রয়োগ করতে হয়। তারপর ছত্রাক জাতীয় অনেক জীবাণুর আক্রমণ ঘটে ধান গাছে, সেই ছত্রাক নাশক প্রয়োগ করতে হয়। জলসেচ। ধান চাষের ক্ষেত্রে জল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। ধান জমিতে সবসময় মোটামুটি 1 ইঞ্চি মতো জল জমিয়ে রাখা প্রয়োজন। 1 ইঞ্চি মতো জল ধান জমিতে সবসময় জমিয়ে রাখা প্রয়োজন, নইলে ধানের চাষ ভালো হয় না। তো আমন ধানের ক্ষেত্রে, বোরো ধানের ক্ষেত্রে সম্পূর্ণভাবে জলসেচের উপর নির্ভরশীল। সবসময় জলসেচ করতে হয়, খালের জল বা ক্যানেলের জল বা সাবমার্সিবলের জল দিয়ে জলসেচ করা হয়। আর আমন ধান বর্ষার জলের উপর নির্ভর হলেও বৃষ্টিপাতের অনিশ্চয়তার জন্য, সঠিক সময়ে পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি না হওয়ার জন্য অনেক সময় জলসেচ করতে হয়।
এরপর ফসল তোলা, ধান পরিপক্ক হয়ে গেলে সেই ধানকে গোড়া কেটে নিয়ে এসে চাষিরা বাড়িতে ঝাড়াই করে নিয়ে ধানগুলোকে আলাদা করে ফেলে। তবে বর্তমানে অনেক আধুনিক যন্ত্রপাতি উঠেছে, হারভেস্টার, সেই হারভেস্টারের সাহায্যে একবারেই ধান কেটে সেখান থেকে ঝেড়ে নিয়ে নেওয়ার ব্যবস্থা আছে। এই হলো ধান চাষের বিভিন্ন ধাপ। এই ধাপগুলো আমরা একটু দেখে নেব। আমরা সবাই